তো আজকে আমরা যেটা পড়বো সেটা অঙ্কের একদম বেসিক জায়গা। বেসিক জায়গা মানে যেখান থেকে অঙ্ক পড়ার আমরা শুরু করি সেই জায়গাগুলো। বোর্ডে দেখতে পাচ্ছিস লেখা আছে সংখ্যার ধারণা। সংখ্যা তোরা সবাই জানিস। সংখ্যা কি না 1 2 3 4 5 6 100 200 এগুলো হচ্ছে আমাদের সংখ্যা। কিন্তু এই সংখ্যার অনেক রকম ভাগ হয়, সেই ভাগগুলো আজকে আমরা শিখবো। ধরে নে আমি যদি তোকে বলি এখন যে সংখ্যা কাকে বলে, তোকে যদি বলি সংখ্যা কাকে বলে, সংখ্যার উদাহরণ চাইনি, 5 6 7 উদাহরণ চাইনি, সংখ্যা কাকে বলে তুই বলতে পারবি? তুই মনে মনে বুঝতে পারবি যে এই জিনিসটাকে সংখ্যা বলে, কিন্তু ভাষায় আমরা সেটাকে প্রকাশ করতে একটু থতমত খাই। তো প্রথমে যদি আমি বলি যে সংখ্যা কাকে বলে, না তখন বলতে হবে যার ভ্যালু আছে মানে মান আছে, যা দিয়ে পরিমাপ করা যায়, আর যা গাণিতিক ক্যালকুলেশন মানে বিশ্লেষণে কাজে লাগে, সেটাই হলো সংখ্যা। তাই তো? যার ভ্যালু আছে মানে মান আছে, যা দিয়ে পরিমাপ করা যায়, যা গাণিতিক বিশ্লেষণ অর্থাৎ ক্যালকুলেশনে কাজে লাগে, সেটা হলো সংখ্যা। আচ্ছা, তাহলে আমি একবার মিলিয়ে মিলিয়ে দেখি। তাহলে আমি প্রথমে ডেফিনেশনটা একবার লিখি, মানে পয়েন্ট গুলো লিখি ডেফিনেশনের। তাই সংখ্যা কাকে বলে, কোশ্চেনটা হচ্ছে কি সংখ্যা কাকে বলে, না যার মান বা ভ্যালু আছে, 1 নম্বর। 2 নম্বর, যা দিয়ে পরিমাপ করা যায় বা যা পরিমাপ করতে কাজে লাগে। তাই তো? সংখ্যা তো পরিমাপ করতে কাজে লাগে। 3 নম্বর, যা গাণিতিক, গাণিতিক মানে কি গণিতের থেকে আসে গাণিতিক, গণিতের সংক্রান্ত যা কিছু, গণিত গণিত মানে কি অঙ্ক, অঙ্ক সম্বন্ধে যা কিছু তাই হলো গাণিতিক। তাই লিখবো কি যা গাণিতিক বিশ্লেষণ, বিশ্লেষণ মানে কি গাণিতিক বিশ্লেষণ জিনিসটা কি মানে ক্যালকুলেশন, মানে কি ব্র্যাকেটে লিখছি এখানে ক্যালকুলেশন। ক্যালকুলেশন মানে তো সবাই জানিস ক্যালকুলেশন করা, ক্যালকুলেশনে কি হয় কাজে লাগে, তাহলে তাকে আমরা বলবো সংখ্যা। তো একবার আমরা মিলিয়ে মিলিয়ে দেখি, মিলিয়ে মিলিয়ে দেখি। ধরে না একটা সংখ্যার উদাহরণ দেখেও, সংখ্যার উদাহরণ আমি দিই। সংখ্যার উদাহরণ হচ্ছে 5। 5 একটা সংখ্যা, 5 একটা সংখ্যা। আচ্ছা, আমি একবার মিলিয়ে মিলিয়ে দেখি পয়েন্টগুলো 5 মেলায় কিনা। 1 নম্বর হচ্ছে বলছে যার মান আছে, তো 5 এর কি কোনো মান আছে? হ্যাঁ, 5 এর একটা মান আছে। 5 এর মান কি না 5 এর মান 5। আমাকে যদি বলে যে 5 জন বন্ধুকে নিয়ে মাঠে যাচ্ছি, তাহলে আমি বুঝবো এই 1 2 3 4 5 টোটাল 5 জন বন্ধুকে নিয়ে আমি মাঠে যাচ্ছি, তাহলে 5 এর একটা মান আছে। যা দিয়ে পরিমাপ করা যায়, 5 দিয়ে পরিমাপ করতে পারবি? হ্যাঁ পারবো। আমার কাছে 5টা আম আছে মানে আমি বুঝতে পারবো যে আমার কাছে কতগুলো আম আছে, বলতে পারবো। ওকে, 5টা বাজে মানে আমি বলতে পারবো ঘড়িতে 5টা বাজে, মানে বলতে পারবো যে 5টা মানে কটা বাজে, বিকেল না সকাল না রাত না দুপুর, বলতে পারবো। যা গাণিতিক বিশ্লেষণে কাজে লাগে, 5 ক্যালকুলেশনের সময় কাজে লাগে, লাগে তো লাগে। তাহলে 5 এই সব কটা মিলছে, তার মানে 5 একটা সংখ্যা। তাহলে সংখ্যার ডেফিনেশনটা, সংখ্যার সংজ্ঞাটা তোরা পেলি। ঠিক আছে, এবার আমি তোকে বলেছিলাম, তাহলে এটা লিখে নিবি। এবার আমি তোকে বলেছিলাম যে যে সংখ্যার অনেক রকম ভাগ হয়, সেই ভাগগুলো আমরা এখন পড়ব। প্রথমেই আমি তোদেরকে একটা জিনিস বোঝাবো, সেটাকে বলে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি বোঝাবো? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো হয় না? স্বাভাবিক সংখ্যা সেইগুলো হয় যেগুলো আমরা প্রতিদিনে কাজে লাগাই। বুঝতে পেরেছিস? এক কথায় স্বাভাবিক মানে বুঝতে পারছিস, মানে আমাদের দৈনন্দিন জীবনে, প্রতিদিনের জীবনে যেগুলো কাজে লাগে সেই সংখ্যা। প্রতিদিনের জীবনে তো আমাদের সব সংখ্যায় কাজে লাগে, তাহলে স্বাভাবিক সংখ্যা তোমার আলাদা করে বলছি কেন না, আলাদা করে কেন বলছি সেটা একটু পরে বুঝতে পারবি। তো স্বাভাবিক সংখ্যা কাকে বলবো? স্বাভাবিক সংখ্যা বলবো আমরা 1 2 3 4 ডট 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 ডট, মানে তারপর যত আছে 5 6 7 1 কোটি 2 কোটি সব, ঠিক আছে, সব স্বাভাবিক সংখ্যা। বেশ, এবার আসি স্বাভাবিক সংখ্যা বুঝলি, এবার আসি পূর্ণ সংখ্যা। কি আসবো? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কাকে বলবো না? পূর্ণ সংখ্যা হচ্ছে এই সমস্ত স্বাভাবিক সংখ্যা প্লাস জিরো। জিরো কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়,
জিরো পূর্ণ সংখ্যায় আসে, 0 1 2 3 4 ডট 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 ডট, পূর্ণ সংখ্যা। আবার পূর্ণ সংখ্যার আরেকটা ডেফিনেশন আছে, আরেকটা সংজ্ঞা হয়, যখন আমি তোদেরকে ভগ্নাংশ শেখাবো তখন তোরা বুঝতে পারবি যে পূর্ণ সংখ্যা কেন বলছি, আলাদা করে পূর্ণ সংখ্যা কেন বলছি। তো প্রথমে জানলি কি স্বাভাবিক সংখ্যা, জিরো বাদ দিয়ে এগুলো, আর পূর্ণ সংখ্যা হচ্ছে এইগুলো। এইবার তোদেরকে আমি একটা জিনিস পড়াবো, কিন্তু তার আগে আরেকটা জিনিস পড়াতে হবে, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা বুঝতে পারলি। এবার আমি পড়াবো হচ্ছে সংখ্যা রেখা। কি পড়াবো? সংখ্যা রেখা। লিখি এখানে সংখ্যা রেখা। দাদা এই সংখ্যা রেখা জিনিসটা কি? না, আমরা কাল্পনিক ভাবে কল্পনা করে একটা রেখা বানিয়েছি, বুঝলি? একটা রেখা বানিয়েছি। সেই রেখাটা হচ্ছে এই পৃথিবীর যত সংখ্যা আছে সব সংখ্যাকে আমরা ওই রেখাটার মধ্যে রেখেছি। ঠিক আছে? কেমন করে হয় দেখ। তাহলে একটা কথা বল, এই সংখ্যা রেখার একটা মজা আছে। এই সংখ্যা রেখার না দুটো দিক আছে, দুটো দিক আছে। ঠিক আছে? একটা দিককে আমরা বলি ধনাত্মক সংখ্যা, একটা দিককে আমরা বলি ঋণাত্মক সংখ্যা। কি বলি? ধনাত্মক সংখ্যা, আর একটা দিককে বলি ঋণাত্মক সংখ্যা। তাহলে যদি কোনো জিনিসের দুটো দিক থাকে তাহলে তাদের মাঝখানে তো একটা কিছু থাকবে, একটা মাঝখানে জিনিস থাকবে, তারপরে দুটো দিক আসবে, তাই না? তাহলে মাঝখানে কি আছে? না, মাঝখানে আছে শূন্য। শূন্য হচ্ছে সংখ্যা রেখার মাঝে আছে। তাহলে আমি সংখ্যা রেখাটা আঁকি দিয়ে তোদের বোঝাই। ধরে নে একটা রেখা, এরকম রেখার মধ্যখানে আছে কি? শূন্য। ঠিক আছে? ডান দিকে গেলে ধনাত্মক সংখ্যা। ধনাত্মক মানে হচ্ছে পজিটিভ নাম্বার। আচ্ছা, পজিটিভ মানে কি? পজিটিভ মানে প্লাস, সবাই জানিস। পজিটিভের ধারণা সবার আছে। তাহলে ডান দিকটা কি? হচ্ছে ধনাত্মক সংখ্যা। জিরোর ডান দিকটা হচ্ছে ধনাত্মক, মানে ব্র্যাকেটে লিখি পজিটিভ, মানে প্লাস। জিরোর বাঁ দিকটা হচ্ছে, লাল কালি দিয়ে করি, জিরোর বাঁ দিকটা হচ্ছে ঋণাত্মক। ঋণ মানে নেগেটিভ। ঋণ নিয়েছিস, বুঝতে পারছিস তো? নেগেটিভ। নেগেটিভ মানেও তোরা জানিস, কোন জিনিস নেগেটিভে নাম্বার মানে বুঝতে পারছিস কিরকম, সেটা কম। ঠিক আছে, এবারে তাহলে জিরো হচ্ছে সংখ্যা রেখা। আমরা কি পড়ছি? সংখ্যা রেখা। সংখ্যা রেখা কেন তৈরি হয়েছে? না, এই পৃথিবীর সমস্ত সংখ্যাকে, দেখ পৃথিবীতে কত সংখ্যা আছে আমরা কেউ জানি না, ঠিক আছে, কিন্তু যত সংখ্যা আছে তাদের মধ্যে ক্যালকুলেশনের সুবিধার জন্য, তাদেরকে এক জায়গায় আনার জন্য আমরা একটা রেখা ইউজ করি, সেটাকে বলে সংখ্যা রেখা। সংখ্যা রেখার মাঝে আছে শূন্য। সংখ্যা রেখার ডান দিককে বলে ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার, বাঁ দিককে বলে ঋণাত্মক বা নেগেটিভ। এবার আমরা একটা কথা বল, ধনাত্মক মানে তো সবাই বুঝতে পারছি যে 5 5 6 7 8 9 10 এরকম। ঋণাত্মক ব্যাপারটা কি? ঋণাত্মক মানে হচ্ছে -1, -2, -3, মানে -1। ঋণাত্মক মানে -1, -2। বুঝতে পারছিস তো? -1, -2 এগুলোকে বলি আমরা ঋণাত্মক। ঠিক আছে, তাহলে এগুলো ইউজ কেন করা হয়? তুই কি দোকানে গিয়ে বলিস যে আমায় -2 কেজি চাল দাও? বলিস না। বলিস কি? তুই বলি আমায় 2 কেজি চাল দাও। -2 কেজি মানে বুঝিস না। তাহলে আমার ইউজটা কোথায়? ঋণাত্মক সংখ্যার ইউজটা কোথায়? না, ধরে নে তোকে আমি বললাম কোন একটা জিনিসের উল্টো একটা জিনিস হয়। ধরে নে, ধর আমি একটা এখানে ছক আঁকলাম, অন্য কালি দিয়ে আঁকি। ধর এখানে আমি একটা ছক আঁকলাম, দিয়ে বললাম এটা একটা ম্যাপের ছক। আচ্ছা, ম্যাপে কি করে দেখানো হয় তোরা জানিস? ম্যাপের এই দিকটা মানে হচ্ছে পূর্ব। তাহলে পূর্বর অপোজিট কি? পূর্বর উল্টো কি? পশ্চিম। তাহলে পূর্ব এদিকটা হলে পশ্চিম এদিকটা। আবার ম্যাপ আঁকার সময় আমরা আঁকি উত্তর এদিকটায়। এগুলো তোরা ভূগোলে পড়বি, ভূগোলে পড়বি, ঠিক আছে? আর এই দিকটা উত্তর হলে এই দিকটা কি হবে? দক্ষিণ। এবার তোকে যদি আমি বলি যে তুই 4 কিলোমিটার পূর্ব দিকে যা, 4 কিলোমিটার পূর্ব দিকে যা, তাহলে তুই কিভাবে যাবি? না, এদিকে 4 কিলোমিটার যাবি।
তারপর আমি বলি ধরে নে এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট, তাহলে এই 4 কিলোমিটার গিয়ে বা 4 মিটার গিয়ে তুই বি পয়েন্টে গেলি। বেশ, এবার আমি তোকে বললাম এই যে বি পয়েন্টে আছিস এখান থেকে তুই 8 কিলোমিটার পশ্চিমে যা। তাহলে 8 কিলোমিটার পশ্চিম মানে তো এখান থেকে 8 কিলোমিটার পশ্চিম, তো এখান থেকে 4 কিলোমিটার পশ্চিমে গিয়ে আমি এ তে পৌঁছলাম, আরো 4 কিলোমিটার গিয়ে আমি একটা পয়েন্ট সি তে পৌঁছলাম, যেটা হচ্ছে বি থেকে 8 কিলোমিটার দূরে বা 8 মিটার দূরে, যাই হোক। ঠিক আছে, এবার তোকে আমি যদি বলি যে এ একটা পয়েন্ট ছিল, প্রথমে আমরা ছিল এ তে, এ থেকে বি তে গেলাম 4 মিটার দূরে পূর্ব দিকে। এইবারে পূর্ব দিকে যাওয়ার পর আমাদের মনে হলো না আমরা 8 মিটার পশ্চিম দিকে যাব, তখন 8 মিটার পশ্চিম দিকে যেতে গিয়ে প্রথমে এ পয়েন্টটাকে আমরা আবার পেলাম 4 মিটার গিয়ে উল্টো দিকে, আরো 4 মিটার গেলে তবে 8 মিটার যাওয়া হলো পশ্চিম দিকে, তবে আমরা সি পয়েন্টে গেলাম। এইবার ধরে নে আমি তোকে বললাম এই সেম জিনিসটা তুই এতেই আছিস, আবার শুরু কর প্রথম থেকে, এতেই আছিস তুই, তোকে বললাম তুই -2 কিলোমিটার পূর্ব দিকে যা। কোথায় যেতে বললাম? -2 কিলোমিটার পূর্ব দিকে। তাহলে 2 কিলোমিটার পূর্ব তো এটা এটা এখানে হবে, তাহলে -2 কিলোমিটার পূর্বটা কোথায় হবে? না এখান থেকে এই দিকে হবে, মানে পশ্চিম দিকে হবে। মানে আমি তোকে এটা বোঝাতে চাইলাম যে মাইনাস মানে হচ্ছে কোনো একটা জিনিসের উল্টোটা। মানে তোকে যদি 2 মিটার পূর্ব দিকে যেতে বলি আর তুই যদি 2 মিটার পশ্চিম দিকে যাস, তাহলে তুই -2 মিটার পূর্ব দিকে গেছিস। বোঝাতে পারলাম? তাহলে এটাকে বলে, তার জন্য তাহলে কি হচ্ছে, তাহলে -2টা পৃথিবীতে এমনি নেই, -2টা নেই, কিন্তু -2টা আমরা এই সব ক্ষেত্রে বোঝানোর জন্য বলি। সেই জন্য সংখ্যা রেখাতে এই যে মাইনাসের দিকটা, জিরোর বাঁ দিকটা যে আছে, এই টোটাল দিকটা হচ্ছে মাইনাস দিক, এটা হচ্ছে ঋণাত্মক দিক। ঠিক আছে, তাহলে আমরা ধনাত্মক দিকে যখন যাব সংখ্যা রেখাতে তখন কি কি পাবো? তখন এখানে পাবো 0-র পরে +1। প্লাস কেন লিখছি না, এটা ধনাত্মক দিক, পজিটিভ দিক, পজিটিভকে প্লাস দিয়ে লিখি, পজিটিভকে প্লাস দিয়ে লিখি, আর নেগেটিভকে মাইনাস দিয়ে লিখি। নেগেটিভকে কি দিয়ে লিখি? মাইনাস দিয়ে লিখি, জানি সেটা সবাই। বেশ, তাহলে এটা +1, +2, +3 করে ডট 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 যাবে, এখন +4, +5, +6 যাবে। তেমনি আমি কি বললাম যে মাইনাসের ধারণাটা এখান থেকে তোরা বুঝলি যে -2 মিটার পূর্ব দিক মানে 2 মিটার পশ্চিম দিক, -2 মিটার -10 মিটার উত্তর দিক মানে -10 মিটার উত্তর দিক, -10 মিটার উত্তর দিক মানে 10 মিটার দক্ষিণ দিক, -10 মিটার উত্তর দিক মানে 10 মিটার দক্ষিণ দিক। মানে মাইনাস বললে যেটা বলবে তার উল্টোটা হয়ে যাবে, বুঝতে পেরেছিস? তাহলে জিরোর বাঁ দিকটা সেটা আমাদের সংখ্যা রেখায় দেখায়। জিরোর ডান দিকটা কি? ধনাত্মক সংখ্যা, জিরোর বাঁ দিকটা হবে ঋণাত্মক সংখ্যা। তাহলে জিরোর বাঁ দিকে আমি এইভাবে লিখতে থাকি, যেমন এদিকে প্লাস দিয়ে লিখেছি, -1, -2, -3 এরকম। বেশ, তাহলে -1, -2, -3 এরকম করে চলতে থাকবে। বেশ, তাহলে এটা হলো আমাদের সংখ্যা রেখা। তার মানে এদিকে আরো আছে, এদিকে আরো আছে, ঠিক আছে, -4, -5, -6। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, বুঝলি? জানো এটা সেটা আমরা পরে যাবো আবার। +1, +2, +3 করে ডট ডট যাবে, -1, -2, -3 ডট 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 যাবে। ঠিক আছে, বেশ। তাহলে আমি যদি এখন তোকে বলি, হ্যাঁ রে +2 এর সাথে 2 যোগ করলে কি হয়, +2 এর সাথে 2 যোগ করলে কি হবে, তখন তুই এখান থেকে দেখিয়ে বলতে পারবি। এখানে যদি আমি লিখি +4, +5 এগুলো যদি লিখি, +4, +5, +6, তবে আমি তোকে কি কোশ্চেন করেছি, কি কোশ্চেন করে এদিকেও তাহলে লিখি। এ বলবে আমাকে কেন লিখছো না, আমাকেও লেখো, মাইনাস গুলো বলবে লেখো, -4 লিখলাম, -5 লিখলাম, -6 লিখলাম। বেশ, তোকে আমি বলেছি +2 এর সঙ্গে 2 যোগ করলে কি করতে হবে, কি হবে, তা +2 এইখানে আছে আমার, এখান থেকে আমি 2 ঘর যাব, 2 ঘর কোন দিকে যাব, +2 এর সঙ্গে 2 যোগ করলে, যোগ মানে ডান দিকে, তাহলে 2 থেকে 1 ঘর গেলাম 3, 1 ঘর গেলাম 4, তাহলে +2 এর সঙ্গে 2 যোগ করলে কি হবে, 4, তাই তো? তেমনি আমি যদি তোকে বলি -3 এর সঙ্গে 2 যোগ করলে কি হবে, -3 এর সঙ্গে 2 যোগ করলে কি হবে, জানবি যোগ মানেই ডান দিকে যাব, যোগ মানেই ডান দিকে যাব, সংখ্যা রেখার ডান দিকে, আর বিয়োগ মানে সংখ্যা রেখার বাম দিকে যাব, লেফটে যাব।
ঠিক আছে, তাহলে আমি তোকে বলছি -3 সঙ্গে 2 যোগ করলে কত হবে, যোগ মানে ডান দিকে, তাহলে চল 2 দিকে 2 যোগ কর, -3 থেকে 2 যোগ করলে কত হবে, 1 ঘর গেলি ডান দিকে, 2 ঘর গেলি ডান দিকে, তাহলে এটা হলো -1, তাহলে -3 এর সঙ্গে 2 যোগ করলে -1। বুঝতে পেরেছিস? তাহলে এই দিকটা ঋণাত্মক, এই দিকটা ধনাত্মক কেন আমরা ইউজ করি না, এই টোটাল সংখ্যা রেখায় যোগ বিয়োগ গুণ ভাগ যত আমরা হিসাব করব সবকিছু এক জায়গায় থাকে, তার জন্য আমরা সংখ্যা রেখা ইউজ করি। বুঝতে পেরেছিস? তাহলে ঋণাত্মক সংখ্যা কোনগুলো বললাম বুঝতে পারলি, ধনাত্মক সংখ্যা প্লাস, ঋণাত্মক সংখ্যা মাইনাস। বুঝতে পেরেছিস? বেশ, এইবারে আমি তোদেরকে এখন অব্দি পড়িয়েছিলাম, এটা মুছে দিই, এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম। তাহলে আমি তোদেরকে এখনো পড়িয়েছিলাম স্বাভাবিক সংখ্যা 1 2 3 4, পূর্ণ সংখ্যা 0 1 2 3 4, পূর্ণ সংখ্যাতে জিরোটাও ছিল, তাই তো? বেশ, এবারে পূর্ণ সংখ্যার মধ্যে বুঝলি এই মাইনাস গুলো পড়ে। তাহলে আমি যখন লিখেছিলাম পূর্ণ সংখ্যা, আরেকবার লিখি, পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যাটা তোদের খাতায় লেখা আছে, লেখা থাকবে নিশ্চয়ই। বেশ, তাহলে পূর্ণ সংখ্যাটা আমি লিখছি। পূর্ণ সংখ্যা কি হলো, আমি প্রথমে বলেছিলাম 0 1 2 3 ডট ডট ডট। তেমনি পূর্ণ সংখ্যা কিন্তু -1 -2 -3 এগুলো পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এগুলো পূর্ণ সংখ্যা। বেশ, তাহলে পূর্ণ সংখ্যা বুঝলি। পূর্ণ সংখ্যার আরেকটা পূর্ণ সংখ্যা জিনিসে আসে, সেটা বোঝাতে গেলে ভগ্নাংশ প্রথমে বোঝাতে হবে। ঠিক আছে, তাহলে ভগ্নাংশ আমরা যখন শিখবো তখন পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যার মধ্যে ডিফারেন্সটা আমরা বুঝবো তখন। ঠিক আছে, তখন অ্যাকচুয়ালি ওইগুলো পূর্ণ সংখ্যা নয়, কিন্তু ভগ্নাংশের সঙ্গে পূর্ণ ডিফারেন্সটা তখন বুঝবো, পার্থক্যটা বুঝবো। বেশ, তখন দেখা যাবে। তাহলে মাইনাস গুলো পূর্ণ সংখ্যার মধ্যে আসে, বুঝতে পেরেছিস তো? ঠিক আছে, কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে আসবে না, কারণ কি স্বাভাবিকভাবে কি আমরা ইউজ করি না, কিন্তু পূর্ণ এগুলো পূর্ণ মানে গোটাটা। ঠিক আছে, বেশ। তেমনি আরেকটা আসে বুঝলি, অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা অনেকটা পূর্ণ সংখ্যার মতোই, কিন্তু অখণ্ড সংখ্যাতে এই জিনিসটা আসবে না। অখণ্ড সংখ্যাতে মাইনাস ঋণাত্মক আসবে না, এখানে ঋণাত্মক আসবে না, ঋণাত্মক আসবে না। ঠিক আছে, তাহলে অখণ্ড সংখ্যাতে ঋণাত্মক আসবে না, পূর্ণ সংখ্যাতে ঋণাত্মক আসবে। তাহলে আমাকে একটা কথা বল, আমি যদি তোদেরকে একটা কথা বলি, সেটা তোরা ঠিক বলছি না ভুল বলছি বলবি আমাকে। আমি বলছি সকল অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা, কিন্তু সকল পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা নয়। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? কি বলেছি আবার বলি, সকল অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা। অখণ্ড সংখ্যা কোনগুলো? অখণ্ড সংখ্যা হচ্ছে 0 1 2 3 সব। ঠিক আছে, তাহলে সকল অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যায় আমি লিখতেই পারি, এই পূর্ণ সংখ্যা তো এগুলোও পড়ে, তাহলে লিখতেই পারি, হ্যাঁ লিখতে পারি। কিন্তু আমি বলেছি সেকেন্ড স্টেটমেন্টটা, সকল পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা নয়। কেন না, এই যে -1 -2 -3 এইগুলো তো পূর্ণ সংখ্যা, কিন্তু এগুলো অখণ্ড সংখ্যার মধ্যে আসবে না। তাহলে আমি বলতে পারি সকল পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা নয়, বলতে পারি। বেশ, তাহলে আমি এখানে লিখি এটা, হ্যাঁ, তাহলে আমি এটা লিখি, সকল অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা কি? হ্যাঁ তো, হ্যাঁ, সকল অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা, ঠিক বলেছি, সকল অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা। কিন্তু সকল পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা বটে কি? নয়, অখণ্ড সংখ্যা নয়, তো কারণ এইগুলো কি, মাইনাস গুলো ঋণাত্মক গুলো কি, ঋণাত্মক গুলো পূর্ণ সংখ্যা, কিন্তু অখণ্ড সংখ্যা নয়, কিন্তু সকল অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা। বোঝা গেছে?